একটা দেশ বিক্রি করে দিচ্ছে, তাদের কোনো খেয়াল নাই। বাংলাদেশ 20 থেকে 15 মাইল থেকে 20 মাইলের একটা রাস্তা, বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে যাওয়া, নেপালে যাওয়ার দিকে যে করিডোরটা, এইটুক জায়গা বাংলাদেশ আজকে যুগের পর যুগ ধরে চাচ্ছে একটু ট্রানজিটের জন্য, বাংলাদেশকে দিচ্ছে না। এই শেখ হাসিনাও চাচ্ছে, দিচ্ছে না। কিন্তু শেখ হাসিনা দিয়ে এসছে। দিয়ে আসার কারণ কি? কারণ তার ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকার জন্য সে সবকিছু করছে। তো এটাতে খারাপ লাগে না, এটাতে একদমই খারাপ লাগে না। কারণ শেখ হাসিনা, তার পরিবার, তাদের চরিত্র কেমন, এটা বহুদিন ধরে এটাই চলছে। এই বাংলাদেশ মানে পাকিস্তানিদের সাথে আমাদের যে সম্পর্কের অবনতি, এগুলো এই পরিবারের কারণে। সেই আপনার আগরতলা যায়, রয়ের লোকজনের সাথে যা মিটিং করা, বাংলাদেশ দুই ভাগ করার জন্য তাদের যে পায়, তারা সেটা বহু আগে থেকেই তারা করছে। $23 বিলিয়ন কোথায় গেল? দর্শক, খুবই তাজ্জব একটা প্রশ্ন এবং বিষয়। সরকারি নানা সংস্থা যে ফুলিয়ে ফাঁপিয়ে নানা উন্নয়নের চিত্র দেখায়, দর্শক, এটি হয়তো তারই একটি অংশ। দেশের পণ্য রপ্তানির হিসাব ওলট পালট হয়ে গেছে। আমাদের সরকার শুধু নেওয়াতে বা আনতে কোনো কিছু নেই। আর এই বিষয়গুলো নিয়ে এবং সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস হুসাইন। তার সাথে সাথে $23 বিলিয়ন গায়েব বা কোথায় গেছে, যেটা নিয়ে কথা বলছেন সাংবাদিক মুস্তফা ফিরোজ। তো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে, চলুন আমরা দেখে আসি। বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল। আপনি গত 15 দিনে 2বার সফরে গিয়েছেন ভারতে। আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছে, এটা তাদের মনে রাখা উচিত। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাতের ভোটের অবৈধ প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে উদ্বেগ, উৎকণ্ঠা, আপনাদের মতামত, ক্ষোভ, বিক্ষোভ সবকিছুই জানাচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা দেখছি। কিন্তু যারা এই দেশের ইজারা নিয়েছে, যারা মনে করে সোনাগাছিতে আপনার ওই যে এই কি বলে, এই নারায়ণগঞ্জের ওই যে কি যেন একটা আছে না, ওই জায়গায় গিয়ে যারা আপনার রেখে এসছিল, কি বলে, চশমা রেখে এসছিল, তো এই চশমা রেখে আসা লোকজন স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছে, বাংলাদেশ তাদের পৈতৃক সম্পত্তি, এটা যারা মনে করে, সেই সব মানুষ এবং তাদের ফলোয়ার্স যারা আছে, খুব উদ্বেগজনক ভাবে দেখছি একটা দেশ বিক্রি করে দিচ্ছে, তাদের কোনো খেয়াল নাই। একজন সাংবাদিক শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সংবাদ সম্মেলন করেছে, বিটিভিতে গেলে আপনারা দেখতে পারবেন। সেই সংবাদ সম্মেলনে একটা মহিলা, আমি চিনি না কোন টিভি বা পত্রিকার সাংবাদিক সে, তো এই মহিলা ভারতের এই সফরের ব্যাপারে কোশ্চেন করার আগে মূল কোশ্চেনটা হচ্ছে যে ভারতকে নিয়ে, এই যে ভারত সফর নিয়ে, ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি, এই জন্য মানুষ সমালোচনা করছে, এরা সব হচ্ছে পাকিস্তানের লোক, এটা হচ্ছে মূল কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা করার আগে তিনি যা যা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, 71-এ সেই প্রমাণ তারা রেখেছে, আমরা তা দেখেছি। ভারত আমাদেরকে অনেক কিছু দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। 71-এ যে মহিলাই কোশ্চেন করেছে তার পরিবারেও কিছু বীজ টিজ ঢেলে দিয়েছেন বর্ডারের ওই পারে যখন ছিল, ওই বীজেই এই মহিলারা পয়দা হওয়া। বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল। আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন, তাহলে আমরা। চালু হতে সমালোচনা হচ্ছে কেন? যে কোশ্চেন আর শেখ হাসিনার উত্তরের তো জবাব নেই। জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে, আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে। যারা বিক্রির কথা বলে 71 সালে তারা পাকিস্তানি দালালি করছে, আর কি করেছে। শেখ হাসিনা বলছে যে ইউরোপের তো সব দেশের ভেতর দিয়ে যেতে, সেটা মানে কি দেশ বিক্রি করা হয়ে গেল? আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিয়েছে? শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। শেখ হাসিনা তোমার ভিতর দিয়া দিবে, মানে নিবে আর কি, গাড়ি চালাবে, তোমার ওই দিক দিয়া তো তোমার দিবে না। বাংলাদেশ 20
থেকে 15 মাইল থেকে 20 মাইলের একটা রাস্তা বাংলাদেশ থেকে ভুটানে যাওয়ার, নেপালে যাওয়ার ওইদিকে যে করিডোরটা, এইটুক জায়গা বাংলাদেশ আজকে যুগের পর যুগ ধরে চাচ্ছে একটু ট্রানজিটের জন্য, বাংলাদেশকে দিচ্ছে না। এই শেখ হাসিনাও চাচ্ছে, দিচ্ছে না, কিন্তু শেখ হাসিনা দিয়ে এসছে। দিয়ে আসার কারণ কি? কারণ তার ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকার জন্য সে সবকিছু করছে। তো এটাতে খারাপ লাগে না, এটাতে একদমই খারাপ লাগে না। কারণ শেখ হাসিনা, তার পরিবার, তাদের চরিত্র কেমন, এটা বহুদিন ধরে এটাই চলছে। এই বাংলাদেশ মানে পাকিস্তানিদের সাথে আমাদের যে সম্পর্কের অবনতি, এগুলো এই পরিবারের কারণে। সেই আপনার আগরতলা যায়, রয়ের লোকজনের সাথে যায় মিটিং করা, বাংলাদেশ 2 ভাগ করার জন্য তাদের যে পায় তারা, সেটা বহু আগে থেকেই তারা করছে, এটা নতুন কিছু না। তো তাদেরকে যারা ফলো করে, তারা কিছুই করে না। বাংলাদেশের 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী সরকারকে প্রচন্ড রকমের ঘৃণা করে, ঘৃণা যারা করে এদের মধ্যে কেউ কেউ তার ক্ষেত্র থেকে যতটুকু সম্ভব সেইটুকুও করে। আর আরেকটা শ্রেণী আছে এই সরকারকে সমর্থন করে, সরকার ক্ষমতায় থাকার জন্য যা যা প্রয়োজন সেটাও তারা করে। আরেকটা শ্রেণী আছে, যে শ্রেণী কিনা এরা মনে করে এরা পৃথিবীর সবচাইতে চালাক, বুদ্ধিমান এবং এরা সুবিধাভোগী একটা শ্রেণী। এদের সাথে ধরেন কথাবার্তা বললে মানে আমার পক্ষেও না বিপক্ষেও না। আমি কিন্তু কখনোই চাই না যে বাংলাদেশের সব মানুষ আমাকে পছন্দ করুক, আমাকে সমর্থন করুক, আমাকে ভালোবাসুক। আমি একদম চাই না। বহুবার এই কথা আপনাদেরকে বলেছি, আজকেও বলছি। তো যেই শ্রেণীটার কথা সবশেষ বললাম, এরা আপনার যখন কিনা করে আমাদের সাথে দেখা করে বা কথা হয়, বা পাশের থেকে আরেকজনের সাথে হয়তো সমালোচনা করে যে পশুদাই খামাকা, মানে কোনো কাজ নাই, এরা কি পলিটিক্স নিয়ে কথা বলে, আমরা অনেক কিছুই বুঝি না, এরা বিশাল চালাক। এটা খাওয়া দাওয়া আর হাগামুতার জন্য মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। আমার এই 2 চোখ দিয়া আমি যা দেখছি সেটা যদি সত্য হয় সত্য বলতে হবে, যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা বলতে হবে। একজন মানুষের যদি প্রয়োজন হয় তার কোনো কিছু হেল্প করার, সেই হেল্প করতে হবে। যদি কোনো কিছু প্রতিবাদ করতে হয়, প্রতিহত করতে হয়, সেটাও করতে হবে। এটাই মানুষের দায়িত্ব। তো আপনি আসলেন, সুন্দর করে চাকরি একটা নিলেন, নিয়া ছেলে মেয়েরে মনে করেন ইউরোপ আমেরিকাতে পড়ালেখা করাইতে পাঠাইলেন, ঘুষ টুস খায়াটায় সংসার খুব সুন্দর করে সংসার চলে, মনে করে বিশাল আকারে সুখে আছে। শেষ বয়সে যায় জায়গা হয় কই জানেন? ওই বৃদ্ধাশ্রমে। আর ওই ছেলে মেয়ে কেউ অস্ট্রেলিয়া থাকে, কেউ আমেরিকা থাকে, বাপ মা মারা যায়, এরপরে ওদের মানে কেউ থাকেও না যে বাপ মারে যে কবর টবর দিবে। হ্যাঁ, ছেলে আসতেছে থেকে অস্ট্রেলিয়া থেকে, মেয়ে ছুটি পায় নাই তাই আসতে পারবে না, আমেরিকায় আছে। তো বাপ মার ওই মরদেহ যেটা আছে সেটা হচ্ছে আপনার বারডেমের হিমঘরের মধ্যে রাখা আছে। এরকম মাসের পর মাস লাশ পড়ে আছে, এরকমও আছে। কবর দেওয়ার লোক নাই, তারা যাবে, সাহেবদেরকে পড়াশোনা করিয়েছে বাবা মা, কারণ এদের ওই নৈতিক ওই জ্ঞানটা এদের ভেতরে দেয় নাই যে বাবা, এই কোনো মানুষের যদি কোনো সমস্যায় পড়ে তাকে উপকার করতে হবে। তোমার আত্মীয় স্বজন আছে, এটা তোমার খালা, এটা তোমার ফুপু, এটা তোমার চাচি চাচা, এটা তোমার চাচাতো ভাই, এদের সাথে এই সম্পর্ক করতে হবে, এদের সমস্যায় তোমাকে পাশে দাঁড়াইতে হবে। সমাজের কোনো অধঃপতন হলে সেটার প্রতিবাদ করতে হবে। এই জিনিসগুলি তাদেরকে শেখানো হয় নাই। তো শেখানো না হওয়ার কারণে তারা তার বাবা মার ক্ষেত্রে একই ধরনের আচরণ করে। ওই শ্রেণীর কপালে এগুলিই হয়। শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকে, মারা যায়, এরপরে লাশ যায় থাকে হিমঘরে। অতএব যারা চুপ করে এগুলোর প্রতিবাদ না করে, যা হচ্ছে যে আমার ভাই, আমার এত চিন্তা করে লাভ কি, আমার তা চললেই হলো। সমাজটা সবার, এই দেশটা যদি না থাকে না, এর প্রভাব আমার ঘরে যতটুকু পড়বে আপনার ঘরে ততটুকুই পড়বে। বাংলাদেশের বিশাল বড় এক জনগোষ্ঠীর দেশ, 18-20 কোটি মানুষ। কত বাজেভাবে বললাম, কত উগ্রভাবে বললাম, কত রাগারাগি গালাগালি, কত কিছু করছে, তাই না? দর্শক, খুবই তাজ্জব একটা প্রশ্ন এবং বিষয়। সরকারি নানা সংস্থা যে ফুলিয়ে ফাঁপিয়ে নানা উন্নয়নের চিত্র দেখায়, দর্শক এটি হয়তো তারই একটি অংশ।
দেশের পণ্য রপ্তানির হিসাব ওলটপালট হয়ে গেছে। এতে পণ্য রপ্তানির 2,334 কোটি বা 23.34 বিলিয়ন ডলারের হদিস মিলছে না। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাস ও এর আগের 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাস মিলিয়ে মোট 20 মাসে 9,314 কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে বাংলাদেশ ব্যাংক এখন বলছে ওই সময় রপ্তানি হয়েছে 6,980 কোটি ডলার। তার মানে 25% রপ্তানির তথ্য উধাও হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। ব্যবসায়ী নেতারা বলছেন তারা দীর্ঘদিন ধরে রপ্তানির পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন, শেষ পর্যন্ত সেটি প্রমাণিত হলো। এতদিন রপ্তানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে, এতে নীতি নির্ধারকরা ভুল বার্তা পেয়েছেন। শিল্পের অনেক ক্ষতি হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন রপ্তানির হিসাব দেশের লেনদেন, ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে প্রভাব ফেলে। তাই দেরিতে হলেও প্রকৃত রপ্তানি তথ্য প্রকাশের উদ্যোগটি ইতিবাচক। এদিকে পণ্য রপ্তানির 2,334 কোটি ডলারের হিসাব কোথায় গেল সে বিষয়ে নিশ্চুপ আছেন ইপিবির কর্মকর্তারা। নাম প্রকাশ না করা শর্তে সংস্থার একাধিক কর্মকর্তা বলেন 2-3 বছর ধরে সংস্থাটি রপ্তানি যে পরিসংখ্যান প্রকাশ করে আসছে তাতে ত্রুটি আছে, কিন্তু কম তো দেখানো হয় না, সবসময় তো বাড়ায় দেখানো হয়। সে কেন বাড়ায় দেখা হয়? কাকে খুশি করার জন্য? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন এতদিন ইপিবির তথ্যের ভিত্তিতে রপ্তানি হিসাব করা হতো, কিন্তু ইপিবি যে তথ্য দিচ্ছিল সেই অনুযায়ী দেশে রপ্তানি আয় আসছিল না। এই নিয়ে দেশে বিদেশে বিভিন্ন সংস্থা থেকেও প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশ ব্যাংকে। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে এত পণ্য রপ্তানি হয়নি, ফলে আয় বেশি আসার কোনো যৌক্তিকতাও নেই। তাই এখন থেকে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড আর ইপিবি একই রকম রপ্তানি তথ্য ব্যবহার করবে। রপ্তানির প্রকৃত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার লেনদেন ভারসাম্যের হিসাব করেছে। এতে দেশের আর্থিক হিসাব হঠাৎ করে ঘাটতি থেকে উদ্বৃত্ত হয়ে গেছে। তবে নতুন করে ঘাটতিতে পড়েছে চলতি হিসাব। মানে আগে তো ফুলায় ফাঁপায় দেখা হয়েছে, তখন উদ্বৃত্ত, এখন হিসাব করে দেখা যায় ঘাটতি। আপনারা এতক্ষণ দেখলেন যে ইলিয়াস হুসাইন বাংলাদেশের তৎকালীন সময়ে অনেক সুনামধন্য একজন সাংবাদিক এবং বিভিন্ন সময় সরকারের সমালোচনা করে, কিন্তু আলোচনা থেকে এই ইলিয়াস হুসাইন সাহেব যে তথ্যগুলো দিয়েছেন শুধু ভারতকে দিবেই বা অন্যদেরকে দিবেই, সরকারে কি আনবে, দেশের জন্য কি করছে, দেশের জনগণের জন্য কি করছে, সেই বিষয় নিয়ে কিন্তু অনেকগুলো কথা বলছেন। তার সাথে সাথে মুস্তফা ফিরোজ আরেকজন সাংবাদিক, তিনি কথা বলছেন যে বাংলাদেশের যে 23 বিলিয়ন ডলার যে রপ্তানির যে ডলারটা সেটা কোথায় গেল, কোথায় হারিয়ে গেল, কিভাবে গেল, এখানে কি দুর্নীতি, সেই বিষয়গুলো তিনিও কথা বলছেন। তো ইলিয়াস হুসাইন সাহেব এবং মুস্তফা ফিরোজ সাহেব যে তাদের ভিডিওতে যে কথাগুলো বলছেন, যে তথ্যগুলো উপস্থাপন করেছেন, এই বিষয়ে আপনাদের মতামত কি? তারা যে কথাগুলো বলছে আসলেই ঠিক কিনা, এই কথাগুলো আপনাদের মতামত জানিয়ে দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।